তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি পারফিউম দ্য স্টোরি অফ এ মার্ডার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 18 শতকের শুরুর দিকে, যেখানে জিন নামের একটা কয়েদিকে শাস্তি দেয়া হবে। কিছু গার্ড তাকে টেনে হিসড়ে পাগলের মতো ধরে একটা ব্যালকনির সামনে নিয়ে আসে, যেখানে হাজার হাজার মানুষ তার ফাঁসির জন্য আন্দোলন করছে। তারা চায় যত দ্রুত সম্ভব তাকে ফাঁসি দেওয়ার জন্য। আর তখন অ্যানাউন্স করে বলে দেয়া হয় যে মাত্র 2 দিন পরেই তাকে ফাঁসিতে ঝোলানো হবে, এবার সেটা যেই কোনো মূল্যে। আসলে জিনের গল্প শুরু হয়েছিল প্যারিসের একটা বাজার থেকে, যেই বাজারটা ছিল খুবই দুর্গন্ধময় একটা বাজার, যেখানে একটা মহিলা একটা দোকান নিয়ে দাঁড়িয়েছিল। তবে হঠাৎই তার প্রেগনেন্সির ব্যথায় চাপ দিলে সে সেখানেই বাচ্চাটার জন্ম দেয়। আসলে এই মহিলার আগে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছিল, তবে প্রত্যেকটা বাচ্চাই তার মৃত হয়েছিল। তাই এই জন্য তার মনে হয় হয়তোবা এই বাচ্চাটাও মৃত হয়েছে। আর এই জন্য সে পা দিয়ে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে দূরে ফেলে দিয়ে সে আবারও তার কাজকর্ম করতে ব্যস্ত হয়ে পড়ে। তবে আমরা জানতে পারি এই বাচ্চাটা ছিল আসলে জিন। আর যখনই জিন তার জীবনের প্রথম নিঃশ্বাসটা নেয়, তখন সেই বাজারের পচা গলার দুর্গন্ধ শুনতে পারে। আর যখন জিন প্রথমবার চিৎকার করে, তখন আশেপাশের সমস্ত মানুষজন এটা দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। আর তার মাকে তার বাচ্চাকে মারার অভিযোগে ধরার ট্রাই করে। আর তার মা ওই ব্যাপারটা দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে শেষ পর্যন্ত তাকে ধরে এখানে ফাঁসি দিয়ে দেয়া হয়। আর এরপরে এই জিন নামের ছোট্ট বাচ্চাটাকে ম্যাডাম গিলানের অনাথ আশ্রমে দিয়ে আসা হয়, যেখানে একই রুমের মধ্যে জড়সড় হয়ে অনেক বাচ্চারা একসাথে বাস করত। তবে যাই হোক, এমন করে করে 5টা বছর পার হয়ে যায়। আর এখন জিন অনেকটা বড় হয়ে গেছে, তবে সে কোনো কথাবার্তা বলতে পারে না। সবাই কথাবার্তা বললেও সে বলতে পারছিল না, আর এই জন্য কেউ তার সাথে মিশতেও চায় না। তবে এই জন্য জিন সবসময় বিভিন্ন জিনিসকে শুঙত। আসলে আমরা জানতে পারি তার নাকের মধ্যে একটা পাওয়ার আছে, তার শুঙার শক্তিটা খুবই প্রখর। এই জন্য সে সবসময় শুঙত। মাঝে মধ্যে তো সে মৃত জীবজন্তুকে পর্যন্ত শুঙত। আর এমন করে করে জিন আস্তে আস্তে করে বড় হয়ে যায়। আর এখন সে কথাবার্তাও বলতে পারে। এখন সে চোখ বন্ধ করে যেই কোনো জিনিসের ঘ্রাণ নিয়েই বলতে পারে যে এই জিনিসটা কি, আর এটাকে কি কি দিয়ে বানানো হয়েছে। আর যেহেতু এখন ম্যাডাম গিলানও তাকে পালতে পারছে না, তো এই জন্য সে অন্য একটা লোকের কাছে তাকে বিক্রি করে দেয়, যে কিনা চামড়ার একটা আড়তের মালিক। আর এখানে আসার পরে জিনের লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তার লাইফের রুটিনটাই চেঞ্জ হয়ে যায়। সে প্রত্যেকদিন এখানে কঠোর পরিশ্রম করত, আর রাতের বেলায় শহরে যাওয়ার প্ল্যানিং করত। মানে সে যেই কোনো মূল্যে শহরে যেতে চাইতো। আর এমন করে করে অনেকগুলো বছর পার হয়ে যায়। আর এখন জিন অনেকটা বড় হয়ে গেছে। আর যেহেতু তার মালিক তার উপরে বিশ্বাস করা শুরু করে দিয়েছে, তো এই জন্য একদিন তার মালিক তাকে সঙ্গে করে শহরে নিয়ে যায়। আর শহরে যাওয়ার পরে জিন পুরো মুগ্ধ হয়ে যায়। এখানে মানুষের ভিড়ের মধ্যে সে নানান রকমের ঘ্রাণ শোনা শুরু করে। আর একটা সময় সে তার মালিকের চোখ ফাঁকি দিয়ে খুবই সুন্দর একটা ঘ্রাণকে ফলো করা শুরু করে। আসলে এই ঘ্রাণটা আসছিল একটা পারফিউমের দোকান থেকে, যেখানের মালিক অমর নামের একটা নতুন পারফিউম তৈরি করেছে। আর তখন জিন জানতে পারে যে কতগুলো ঘ্রাণকে এক জায়গায় মিক্স করে নতুন একটা ঘ্রাণও বানানো যায়। তবে তখনই জিন নতুন একটা ঘ্রাণ পায়, যেমন ঘ্রাণ সে আর জীবনে কোনো দিনও শুনতে পারেনি। তো এই জন্য সে এই ঘ্রাণটাকে ফলো করা শুরু করে। আর ফলো করতে করতে সে গিয়ে দেখতে পারে এইটা আসছে একটা খুবই সুন্দরী মেয়ের গায়ে থেকে। তো এই জন্য সেই মেয়েটাকে ফলো করে গিয়ে তার ঘ্রাণ শোনা শুরু করে। তবে যখন এই মেয়েটা তাকে দেখতে পারে, তখন সে খুবই ভয় পেয়ে যায়। আর সে তার সাথে কথা বলারও ট্রাই করে, তবে জিন কোনো কথাবার্তা বলে না। সে তার হাতটা নিয়ে সেটাকে শোঙা শুরু করে। আর এটা দেখার পরে মেয়ের কাছে অদ্ভুত মনে হয়, আর সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে তবুও জিন তাকে ফলো করে তার ঘরটা বের করে ফেলে। আর সে তার ঘরে গিয়েও তাকে শোঙা শুরু করে। আর যখন এই মেয়েটা এটা দেখতে পারে, তখন সে জোরে চিৎকার করার ট্রাই করলে জিন তার মুখটা চেপে ধরে। আর যতক্ষণে সেই মেয়েটাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় গিয়ে শোঙার ট্রাই করে, ততক্ষণে সে দেখতে পারে নিঃশ্বাস বন্ধ হয়ে এই মেয়েটার এখানে মৃত্যু হয়ে গেছে। তবে এতে করে আসলে জিনের কিছুই যায় আসে না। সেই মেয়েটার কাপড় চোপড় সব খুলে এই মেয়েটাকে পা থেকে মাথা পর্যন্ত শোঙা শুরু করে। তবে অনেকক্ষণ শোঙার পরে একটা সময় সে নোটিস করে হঠাৎ করে এই মেয়েটা থেকে সুগন্ধ আসা বন্ধ হয়ে গিয়েছে। আর এটা দেখার পরে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। তো এই জন্য সে সেখান থেকে ব্যাক করে। আর যখন সে তার মালিকের সেখানে আবারও ব্যাক করে, তখন তার মালিক তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে, কারণ সে তার চোখ ফাঁকি দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। তবে মার খেয়েও জিনের কিছু যায় আসে না। সে সারাটা রাত শুধু এইটা নিয়েই চিন্তা করছিল যে সে এমন একটা ওয়ে বের করতে চায় যেটার মাধ্যমে মানুষের শরীর থেকে কোনোভাবেই সুগন্ধ যাবে না, সেটা চিরস্থায়ী হয়ে থাকবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জেসিপি নামের একটা পারফিউমের দোকানদারকে। আসলে এই দোকানদারের দোকানে কেউই পারফিউম কিনতে আসে না। আর যখন সেই অন্য দোকানদার আমর নামের সেই নতুন পারফিউমটা বানিয়েছে, তখন থেকে তো তার দোকানে আর কেউই আসে না। সবাই শুধু অমরের পেছনেই পাগল।
আর এই জন্য জেসিবিও নিজের মতো করে ইউজ করে সেই অমর নামের পারফিউমটা বানানোর ট্রাইও করে, তবে এতে করে কোনো লাভই হয় না, সে কোনোভাবেই কিছু করতে পারে না। তবে একদিন রাতের বেলায় জেসিবির দোকানে জেন কিছু মাল দেওয়ার জন্য আসে, আর এখানে ঢোকার পরে পারফিউমের ঘ্রাণে সে মুগ্ধ হয়ে যায়। আর যখন সে নিস্তালার পারফিউমের ঘ্রাণ পায় তখন সে ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে জেসিবি আমর নামের সেই পারফিউমটা বানানোর ট্রাই করছে। তো এই জন্য সে সমস্ত ঘ্রাণগুলো এক জায়গায় শুঙে তাকে খুব দ্রুত এটা বলে দেয় যে তার কোন পারফিউমটা কখন মেলানো উচিত। আর এই ব্যাপারগুলো শোনার পরে জেসিবি তার উপরে একেবারেই বিশ্বাস করে না। তো এই জন্য দ্রুত গিয়ে জেন নিজের হাত দিয়ে সেই সমস্ত পারফিউমগুলো এক জায়গায় মিলিয়ে আমর নামের সেই পারফিউমটা বানিয়ে ফেলে। আর যখন জেসিবি এই ঘ্রাণটা শুঙে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে প্রথমে একটু মুগ্ধ হয়, তবে সে রাগও করে যে এই বস্তির ছেলেটা আমার চেয়ে ভালো পারফিউম সম্পর্কে কি করে জানে। তবে যখন সে আবারও জেনের বানানো সেই পারফিউমটার ঘ্রাণ নেয় তখন তার মনে হয় সে জান্নাতে চলে এসেছে। আর এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় জেনের মালিক থেকে সে তাকে কিনে নেবে। আর পরদিন সকালবেলা সে গিয়ে তাকে কিনে নিয়েও আসে। এরপর থেকে প্রত্যেক দিন জেন তার দোকানে নতুন নতুন পারফিউম বানাতো আর সেগুলো কাস্টমারদের সার্ভ করতো। আর এমন করে করে আস্তে আস্তে করে তার দোকানে কাস্টমার বাড়া শুরু হয়ে যায়, তার দোকানটা আবারও রমরমা হয়ে যায়। একদিন জেসিবি জেনকে বলে যে পৃথিবীতে 12 রকমের খুবই সুন্দর পারফিউম আছে, বলা হয় আরেক রকমেরও পারফিউম আছে, তবে সেটা এখন পর্যন্ত কেউ পায়নি। যদি এই 12 রকমের পারফিউমের ঘ্রাণ এক জায়গায় করে সেই 13 নম্বর পারফিউমের ঘ্রাণটাও এগুলোর সাথে মিলিয়ে দেয়া যায় তাহলে মানুষ যে কাউকে বশ করতে পারবে। তবে প্রবলেম হচ্ছে গিয়ে এখন পর্যন্ত মানুষ সেই ঘ্রাণটা পায়নি, সেই 13 নম্বর পারফিউমটা আসলে কি সেটা সম্পর্কে মানুষ এখনও জানতে পারেনি। আর এটা শোনার পরেই জেনের মনে পড়ে সেই মেয়ের গায়ের ঘ্রাণের কথা, যেই মেয়েটাকে সে কিছুদিন আগে খুন করেছিল। আর এই জন্য জেন তাকে জিজ্ঞেস করে যে মানুষের শরীরে যেই ঘ্রাণটা আছে সেটাকে আমি কি করে অমর করতে পারি। আর এই জন্য জেসিবি তাকে নতুন একটা পারফিউম বানানোর টেকনিক শেখায়। সে 10,000 গোলাপ ফুলকে এক জায়গায় করে একটা পারফিউম বানানোর টেকনিক তাকে শেখায়। আর যখন অনেকক্ষণ ট্রাই করার পরে পারফিউমের নতুন একটা ফোঁটা পড়ে তখন সেটার ঘ্রাণ পেয়ে জিন অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এটার ঘ্রাণ ছিল খুবই সুন্দর একটা ঘ্রাণ। আর এই জন্য পরদিন সকালবেলা সে নিজের একটা নতুন পারফিউম বানানোর জন্য অদ্ভুত অদ্ভুত জিনিস কালেক্ট করা শুরু করে। আসলে জিন লোহার কিছু জিনিসপত্র নিয়ে সেগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দেয় আর সেগুলোকে গলিয়ে পারফিউম বানানোর ট্রাই করে। তবে গোলাপের মতো যেহেতু জাল দিয়ে লোহাকে গলানো যায় না, তো এই জন্য সে পারফিউমও বানাতে পারে না। আর এই জন্য সে খুবই হতাশ হয়ে কান্না করা শুরু করে। তবে যখন জেসিবি এখানে আসে তখন সে তাকে রাগারাগি করা শুরু করে। সে দেখতে পারে জেন তার বিড়ালটাকেও তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে, তো এই জন্য সে তাকে অনেক বকাবকি করে। আর সে বলে জীবিত কিছু দিয়ে কখনোই পারফিউম বানানো যায় না। আর এটা শোনার পরেই জেন সেখানে বেহুশ হয়ে যায়। এরপর যতই জেসিবি ডক্টর কবিরাজ ধরে সবার ওষুধ তাকে খাওয়ায়, তবে কোনোভাবেই তার জ্ঞান ফিরে আসে না। আর যখন সে একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিল তখন সে জেসিবিকে জিজ্ঞেস করে যে পারফিউম বানানোর কি অন্য কোনো ওয়ে আছে। তখন জেসিবি তাকে নতুন একটা পারফিউম বানানোর ওয়ে সম্পর্কে বলে, যেটা বানাতে হলে তাকে অন্য একটা শহরে যেতে হবে। আর এইটা শোনার পরে জিন আস্তে আস্তে করে সুস্থ হওয়া শুরু করে। আর সে জেসিবিকে বলে যে আমি সেই শহরে গিয়ে নতুন টেকনিকটা শিখতে চাই। তবে জেসিবি তাকে বলে যে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে 100টা নতুন পারফিউমের আইটেম বানিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনোভাবেই মুক্তি দিব না। আর এই জন্য জিনও সুস্থ হয়ে তাকে খুব সহজেই 100টা পারফিউমের নতুন আইটেম বানিয়ে দেয়। আর সে তার থেকে মুক্ত হয়ে বেরিয়ে পড়ে সেই টাউনের দিকে। যদিও জেসিবি 100টা নতুন পারফিউমের আইটেম পেয়ে খুবই হ্যাপি ছিল, তবে তখন হঠাৎ করেই তার ঘরটা ধসে পড়ে যায় আর তার ঘরের নিচে চাপা পড়ে তারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর এদিকে অনেক দিন হাঁটার পরে জিনের নাকে ফাইনালি খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। আসলে এই ঘ্রাণটা ছিল সেই মেয়েটার ঘ্রাণের মতো, তবে এই ঘ্রাণটা ছিল সেই মেয়ের ঘ্রাণের চেয়েও তীক্ষ্ণ একটা ঘ্রাণ। তো এই জন্য জিন খুবই হ্যাপি হয়ে যায় আর সেই ঘ্রাণটার জন্য অপেক্ষা করা শুরু করে। ফাইনালি তার সামনে দিয়ে একটা ঘোড়ার গাড়ি যায়। সে দেখতে পারে এটার মধ্যে লরা নামের একটা মেয়ে আছে আর এই ঘ্রাণটা এই মেয়ের থেকেই আসছিল। তো এই জন্য সেই মেয়েটাকে ফলো করা শুরু করে। আর ফলো করতে করতে সে তার বাসায় সেই টাউনে চলে আসে। সে লরাকে শোনার অনেক ট্রাই করে, তবে কোনোভাবেই সে পারছিল না, কারণ লরার বাবা রিচের সবসময় তাকে নজর করে রাখতো, সে কোনোভাবেই তাকে একা ছাড়তো না। আর এদিকে জিনও সেই শহরের একটা পারফিউমের দোকানে কাজ করা শুরু করে, যেখানে সে ড্রিওট নামের একটা লোকের আন্ডারে পারফিউম বানানোর কাজ শিখছিল। আসলে সে শিখছিল সেই নতুন টেকনিকটা যেটা সম্পর্কে তাকে জেসিবি বলেছিল। আর এই টেকনিকের মধ্যে তাদেরকে অনেকগুলো ফুল একসাথে কালেক্ট করে সেগুলোকে বিভিন্ন ফ্রেমের মধ্যে আটকে সেগুলোকে বিশাল বড় একটা গামলার মধ্যে দিয়ে অনেক বেশি উত্তপ্ত আগুনের মধ্যে পুড়িয়ে কিছু একটা বানাতে হয়। তবে একদিন জিন দেখতে পারে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য গোপনে একটা রুমের মধ্যে এসেছে।
তবে জিন তাকে পেছন থেকে ধরে তাকে সেখানে খুন করে আর ফাইনালি তার উপরে কিছু কেমিক্যাল লাগিয়ে সে তাকে বিশাল বড় সেই ডিব্বার মধ্যে ঢুকিয়ে দেয় আর নিচে দিয়ে সে তাকে জাল দেয়া শুরু করে। আসলে জিন চাইছিল মেয়েদের শরীর থেকে যেই ঘ্রাণটা আসে সেই ঘ্রাণের মাধ্যমে একটা পারফিউম বানাতে, যেটা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম পারফিউমদের মধ্যে একটা। তবে যখন পরদিন সকালবেলা একটা মহিলা তাকে ফুল দিতে আসে তখন জিন ভয় পেয়ে যায় আর সে দ্রুত সেই ডিব্বাটাকে ঢেকে ফেলে যাতে এই মহিলা সেই মেয়ের লাশটা দেখতে না পারে। আর যখন পারফিউম হয়ে রেডি হয়ে বের হয় তখন জিন এটার সঙ্গে বুঝতে পারে যে না, এই পারফিউমটা সেই মেয়ের পারফিউম না, মানে লরা নামের সেই মেয়েটার গা থেকে সে যেই ঘ্রাণটা পেয়েছিল সেই ঘ্রাণটা এই পারফিউমের সাথে ম্যাচ করছে না। তো এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে নতুন একটা কিছু ট্রাই করবে যাতে করে সে তেমন একটা পারফিউম বানাতে পারে। আর এরপরে সেদিন রাতের বেলায় সে একটা বেশ্যাকে তার রুমে নিয়ে আসে, তবে তার সাথে শারীরিক সম্পর্ক করার জায়গায় সে তার গায়ের মধ্যে সেই কেমিক্যালগুলো লাগানো শুরু করে। আর এরপরে যখন সে চাকু দিয়ে সেই কেমিক্যালগুলোকে তোলার ট্রাই করে তখন এই মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করা শুরু করে। তবে এতে করে জিনের কিছু যায় আসে না, সে এখানেও স্টপ হয় না, সেই মেয়েটাকে খুবই যন্ত্রণাদায়ক একটা মৃত্যু দেয়। আর এরপরে সে তার চুলগুলোকে কেটে তাকে ভয়ঙ্করভাবে প্যাকেট করে তার শরীর থেকে সেই কেমিক্যালগুলোকে তুলে নেয়। আর এরপরে ফাইনালি সে প্রসেস করে মেয়েদের শরীরের ঘ্রাণওয়ালা একটা পারফিউম বানিয়েই ফেলে। আর এরপরে পরদিন সকালবেলা যখন সবাই মেয়েটার লাশটা পেয়ে যায় তখন জিন হাতে সেই পারফিউমের বোতলটা নিয়ে তার হাতে লাগিয়ে চেক করার ট্রাই করে। আর তখন সেই মেয়েটার কুকুরটা দৌড়ে তার কাছে চলে আসে, কারণ এই কুকুরটার মনে হয়েছিল এইটা হয়তোবা তার মালকিন। আর এই ব্যাপারটা দেখার পরে জিন খুবই হ্যাপি হয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছে যে তার কাজটা সফল হয়েছে। তো এই জন্য সেইটাকে একটা বোতলের মধ্যে ভরে ফাইনালি সেই 12টা ঘ্রাণের সাথে এক জায়গায় করে ফেলে। এখন তার গোল হচ্ছে সেই 13টা ঘ্রাণকে এক জায়গায় করে নতুন একটা পারফিউম সৃষ্টি করা, যেটার মাধ্যমে সে মানুষকে পর্যন্ত কন্ট্রোল করতে পারবে। তো এর কয়েকদিন পরে জিন লুকিয়ে লরার বার্থডে পার্টিতে চলে আসে। আর এখানে যখন লরা তার বান্ধবীদের সাথে লুকালুকি খেলছিল তখন জিন লরাকে ধরার ট্রাই করে, তবে লরা শেষ মুহূর্তে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে একটু পরে যখন লরার বাবা সবাইকে ডেকে নিয়ে আসে তখন তারা বুঝতে পারে 2টা মেয়ে গায়েব হয়ে গেছে। আর এই জন্য যখন তারা দ্রুত গিয়ে খোঁজাখুঁজি ট্রাই করে তখন এদিকে আমরা দেখতে পারি জিন সেই 2টা মেয়ের ডেড বডি এনে তাদের শরীরের মাধ্যমে পারফিউম বানানোর প্রসেস চালু করে দিয়েছে। আর ফাইনালি এই মেয়েদের বডি দিয়ে পারফিউম বানানোর পরে সে এই পারফিউমগুলোকেও বোতলের মধ্যে নিয়ে নেয়। আর পরদিন সকালবেলায় মেয়েদের ডেড বডি নদীর মধ্যে পাওয়া যায়। এতে করে আশেপাশে সবাই খুবই শকড হয়ে যায়, কারণ এখন এই শহরের মধ্যে কোনো মেয়েই সেফ না। তারা সবাই খুবই চিন্তার মধ্যে পড়ে যায় যে এই কাজগুলো করছেটা কে। এর পরের কয়েকটা দিন জিন অনেকগুলো মেয়েকে কিডন্যাপ করে করে তাদের সবাইকে খুন করে তাদের শরীর দিয়ে পারফিউম বানিয়ে তাদের লাশগুলোকে রাস্তায় ফেলে রাখত। আর এই ব্যাপারগুলো যখন আস্তে আস্তে করে বাড়া শুরু করে তখন আশেপাশে সবাই খুবই ভয় পেয়ে যায়, তারা তাদের মেয়েদের সিকিউরিটি নিয়ে খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। আর এই জন্য পুলিশ পুরো শহরের মধ্যে কারফিউ জারি করে দেয়, তবে তবুও কোনো লাভ হয় না। জিন এই কারফিউর মধ্যেও মেয়েদেরকে কিডন্যাপ করতো আর তাদেরকে মেরে তাদের শরীর দিয়ে পারফিউম বানিয়ে তাদের বডিগুলোকে সে রাস্তায় জঙ্গলে যেখানে পারত সেখানে ফেলে দিত। আর এই ব্যাপারগুলো নিয়ে মেয়েদের সিকিউরিটির জন্য সবাই খুবই ভয়ের মধ্যে পড়ে যায়। আর বিভিন্ন পরিবার তো ঘরের মধ্যে তালা দিয়ে তাদের মেয়েদেরকে নিয়ে এই শহর ত্যাগ করা শুরু করে। এখন পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে পুলিশ যাকে সন্দেহ করত তাকে শুট করে মেরে ফেলত। আর এদিকে জিন একটা নানকে কিডন্যাপ করে ধরে নিয়ে যায়, যেটা ছিল তার 12 নম্বর শিকার। আর যখন এই ব্যাপারটা ফাদার জানতে পারে তখন সে চার্চের সবাইকে ডেকে তাদের সবাইকে অ্যানাউন্স করে বলে দেয় যে এই খুনিকে যত দ্রুত সম্ভব ধরতে হবে আর কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। তবে তখনই একটা লোক পেছন থেকে দৌড়ে এসে চিৎকার করে বলে যে খুনিকে ধরা হয়েছে, খুনিকে আমরা এখনই শেষ করব। তবে আমরা দেখতে পারি যে এই ব্যাপারগুলো কেউই বিশ্বাস করছিল না, কারণ খুনির চেহারার বর্ণনার সাথে এই খুনির চেহারার বর্ণনা একেবারেই মিল ছিল না। কিন্তু চার্চের লোকজন এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে ফাঁসি দিয়ে সমস্ত ব্যাপারটা শেষ করে দিয়েছিল। আর এদিকে আমরা দেখতে পারি জিন 12টা পারফিউমকে এক জায়গায় মিলিয়ে খুবই হ্যাপি ছিল। তবে সে এইটাও খুব ভালো করে জানতো যে 13 নম্বর পারফিউমটা যতক্ষণ পর্যন্ত সেটার মধ্যে মেশাতে না পারছে ততক্ষণ পর্যন্ত এই পারফিউমটা অপূর্ণ, এটা দিয়ে কোনো কাজই হবে না। তো এই জন্য সে চাইতো যে 13 নম্বর পারফিউমটা যাতে করে লড়ার হয়। তো এই জন্য সে লুকিয়ে সেদিন রাতের বেলায় লড়ার রুমের মধ্যে চলে আসে। তবে তখনই তার বাবার চোখটা খুলে যায় আর সে দৌড়ে চলে আসে তার মেয়েকে চেক করার জন্য। সে দেখতে পারে যদিও তার মেয়ের কোনো ক্ষতি হয়নি, তবে এখানের সাইডের উইন্ডোটা খোলা, যেমন সে বুঝতে পারে যে হয়তোবা কেউ তো এখান দিয়ে মধ্যে এসেছে। তো এই জন্য পরদিন সকালবেলা রিচেস তার মেয়েকে সেভ করার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে অনেকটা দূরে চলে আসে। আর মাঝপথে এসে সে খুনিকে ফাঁকি দেওয়ার জন্য তার মেয়েকে ঘোড়ার গাড়ি থেকে বাইরে বের করে ঘোড়ার গাড়িগুলোকে উল্টো দিকে পাঠিয়ে দেয়। আর সে তার মেয়েকে একটা ঘোড়ায় করে পুরুষের বেশে নিয়ে আসে অন্য একটা জায়গায়।
তবে জিনের নাককে সে কোনোভাবেই ফাঁকি দিতে পারে না। জিন খুব দ্রুতই বুঝতে পারে যে লরার ঘ্রাণটা আস্তে আস্তে করে দূরে যাচ্ছে, তো এই জন্য সেও তার জিনিসপত্র নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে আর সেই ঘ্রাণটাকে ফলো করা শুরু করে। আর এদিকে আমরা দেখতে পারি রিচেস আর তার মেয়ে দ্রুত একটা হোটেলে চলে আসে আর সেই হোটেলের সমস্ত রুমগুলো বুক করে নেয়, যাতে করে এখানে খুনি অন্য কারো বেশ ধরে কোনো রুম বুক করতে না পারে। সেদিন রাতের বেলায় সে লরাকে এমন একটা রুমের মধ্যে বন্দি করে দেয় যেটার মধ্যে কোনো জানালা নেই, আর সে চাবিটা তার নিজের কাছে রেখে দেয়। তবে আমরা দেখতে পারি জিনও লুকিয়ে তার রুমের মধ্যে ঢুকে পড়ে আর তার রুম থেকে চাবিটাকে চুরি করে সে লরার রুমের মধ্যে ফাইনালি চলে আসে। আর যখনই সে লরাকে মারতে যাবে তখনই লরার চোখটা খুলে যায়। এটা দেখার পরে জিন একটু বেশি শক্ট হয়ে যায়, সে তাকে মারবে কিনা সেই ব্যাপারটা নিয়ে টেনশনের মধ্যে পড়ে যায়। তবে পরদিন সকালবেলা যখন রিচেস লরার রুমের দরজাটাকে খুলে তখন সে লরার লাশটা দেখতে পেয়ে প্রচণ্ড ভেঙে পড়ে, সে অনেক বেশি কান্না করা শুরু করে। আর এদিকে জিন লরার পারফিউমটাকে নিয়ে সেই বাকি 12টা পারফিউমের সাথে মিলিয়ে দেয় আর সে বানিয়ে ফেলে পৃথিবীর অন্যতম নতুন একটা পারফিউম। তবে এই পারফিউমটা যতক্ষণে সে শুনতে যেত তার আগে এখানে সিপাহীরা এসে তাকে গ্রেফতার করে ফেলে। আর এই ব্যাপারটা দেখার পরে জিন দ্রুত পারফিউমটা তার পকেটের মধ্যে লুকিয়ে ফেলে আর সে নিজেই সিপাহীদের সাথে চলে যায় জেলের মধ্যে। আর জেলে নেওয়ার পরে রিচেস তার মেয়ের বদলা নেয়ার জন্য সে তাকে বারবার করে পানিতে চুবিয়ে চুবিয়ে জিজ্ঞেস করে যে সে ফাইনালি লরাকে কেন খুন করলো। তবে জিন সবসময় একটা উত্তরই দিত যে তাকে আমার দরকার ছিল। তবে যাই হোক, এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন জিনকে ফাঁসি দেয়া হবে। আর আমরা দেখতে পারি তার ফাঁসির মঞ্চ দেখার জন্য পুরো শহরের মানুষ এক জায়গায় জড়ো হয়। আর যখন জেলের গার্ডরা তাকে নেয়ার জন্য আসে তখন জিন তার পারফিউমটা বের করে সেটার ঘ্রাণটা তাদেরকে শুঙিয়ে দেয়। আর এরপরে আমরা দেখতে পারি জিন একটা ঘোড়ার গাড়িতে করে তাকেই ফাঁসি দেওয়ার মঞ্চের এখানে আসে। সে চার্চের পাদ্রির পোশাকটাকে খুলে নিজে পরে নিয়েছিল আর তার গায়ে তার নিজের বানানো পারফিউমটাকে লাগিয়েছিল। আর যখনই সে গাড়ি থেকে নিচে নেমেছে তার পারফিউমের ঘ্রাণের জন্য এখানে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল আর তারা সবাই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ছিল। আর যখন সে জল্লাদের সামনে আসে তখন জল্লাদও হাঁটু গেড়ে তার সামনে বসে তাকে নির্দোষ ঘোষণা করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে জিন তার পারফিউমটা একটা রুমালের মধ্যে লাগিয়ে সেটাকে চারপাশে হাওয়ার মধ্যে ছড়িয়ে দেয়। আর যখনই সবাই এটার ঘ্রাণটা পায় তখন তাদের সবার মনে হয় তারা হয়তোবা জান্নাতে চলে এসেছে, তো এই জন্য তারা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এমনকি চার্চের ফাদারও হাঁটু গেড়ে বসে তার পারফিউমের প্রশংসা করতে শুরু করে। আর এই পারফিউমের ঘ্রাণ শোঙার পরে হাজার হাজার মানুষ জিনকে দেবতা বলা শুরু করে। তবে এই ব্যাপারগুলোতে রিচেস একটু বেশি শকের মধ্যে ছিল, কারণ পারফিউমের ঘ্রাণ এখন পর্যন্ত তার নাক পর্যন্ত পৌঁছায়নি, তো এই জন্য পারফিউম তাকে বশও করতে পারেনি। তবে জিন তার পারফিউম মাখা সেই রুমালটাকে যখনই সবার মধ্যে ছুঁড়ে মারে তখন সবাই এত বেশি মুগ্ধ হয়ে যায় যে সবাই একে অন্যকে কিস করা শুরু করে, তারা সবাই একে অন্যের সাথে সেক্সুয়ালি কানেক্টেড হওয়া শুরু করে। তবে এই ব্যাপারগুলো দেখার পরে রিচেস একটা তলোয়ার নিয়ে তাকে মারতে চলে আসে, কারণ তার উপরে পারফিউমের কোনো প্রভাব এখনও পড়েনি। তবে যখনই সে তার কাছে চলে আসে তখন তার গায়ের সেই পারফিউমের ঘ্রাণটা আস্তে আস্তে করে তাকেও বশের মধ্যে নিয়ে নেয়। আর সে জিনকে জড়িয়ে ধরে তাকে তার ছেলে বলা শুরু করে। আর কয়েক ঘন্টা পরে যখন সবাই জ্ঞান ফিরে পায় তখন তারা তাদের এই অবস্থা দেখার পরে তারা সবাই খুবই লজ্জিত বোধ করে আর তারা জামা কাপড় পরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর যখন তারা জিনকে খোঁজার ট্রাই করে তখন এখানে কোথাও তারা জিনকে খুঁজে পায় না, তো এই জন্য তারা সবাই ফাইনালি ড্রুট নামের সেই লোকটাকে ধরে তাকে ফাঁসি দিয়ে দেয়, কারণ জিন তার দোকানেই কাজ করতো আর তার দোকান থেকেই সমস্ত মেয়ের জামা কাপড় আর তাদের চুলগুলো পাওয়া গিয়েছে। আর এদিকে জিন চলে আসে সেই ভয়ঙ্কর দুর্গন্ধময় বাজারের মধ্যে যেখানে তার জন্ম হয়েছিল। আর এখানে সে পুরো পারফিউমের বোতলটা তার গায়ের মধ্যে ঢেলে দেয়। আর এই পারফিউমের ঘ্রাণ এতটাই স্ট্রং ছিল যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে দৌড়ে তার কাছে চলে আসে, তারা সবাই তাকে শোঙা শুরু করে, তারা সবাই তাকে যে কোনো মূল্যে চেটেপুটে খেয়ে ফেলতে চায়। আর এমন করে করেই পুরোটা রাত পার হয়ে যায়। আর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি এখানে শুধু জিনের জামা কাপড় পরে আছে আর পারফিউমের লাস্ট একটা ফোঁটা আছে, যার মানে আমরা বুঝতে পারি যে পারফিউমের এত বেশি স্ট্রং ঘ্রাণের জন্য তারা সবাই জিনকে চেটেপুটে খেয়ে ফেলেছে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।